আমরা আসলে সামরিক গোয়েন্দা সংস্থা ও ডিজিএফআইতে আমি আমার কর্মজীবন শুরু করি। ইনফ্যাক্ট জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে। এরপর থেকে আমি আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন সরকারের অধীনে দেশকে সেবা করা এবং দেশের কাজ করার জন্য। ডিজিএফআই এর ব্যাপারে আমি দুটো লাইন একটু বলতে চাচ্ছি। ডিজিএফআই সম্পর্কে বা সামরিক গোয়েন্দা সংস্থা সম্পর্কে কিছু মিসকনসেপশন ইদানিং হচ্ছে, এটা সাম্প্রতিককালের। তো আমার যখন চাকরির প্রারম্ভিক সময়, তখন ডিজিএফআইকে অনেকেই জানতো, তো এতটা হয়তো ব্যাপকভাবে ডিজিএফআইয়ের পরিচিতি ছিল না। বাট কাজের ক্ষেত্রে, দক্ষতার ক্ষেত্রে এবং পেশাগতভাবে ডিজিএফআই দেশের একটি সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা হিসেবেই পরিগণিত হতো। এখন আমি আপনার প্রশ্নে ফিরে আসি। গত 15 বছরে যে কয়েকটা নির্বাচন হয়েছে, 2013 থেকে এটা শুরু হয় প্রসেসটা। এরপরে 5ই ফেব্রুয়ারি ইলেকশনটা যদি আমরা ধরি, এই ইলেকশনটা ডিজিএফআইকে মোটামুটি বলতে গেলে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। ডিজিএফআই এটা নিয়ে কাজ শুরু করে 2012 থেকে। এটা প্রথমে বলা হয়, এটা একটা সার্ভে কন্ডাক্ট করা হয়েছিল তখন সরকারের দ্বাদশ সংসদ নির্বাচনে দিদেন আওয়ামী লীগ গভর্নমেন্ট কেমন ফলাফল করবে সেটা যাচাই বাছাই করার জন্য। প্রাথমিকভাবে এমনই একটা কথা ছিল। তো আমাদেরকে বিভিন্ন রকমের সার্ভের দায়িত্ব দেওয়া হয়। আমি তখন রংপুর ডিভিশনের রাজনৈতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত 7টা জেলার দায়িত্বপ্রাপ্ত হিসেবে কর্মরত ছিলাম। হেডকোয়ার্টারে আমাকে কল করা হয়েছিল এবং আমাদের যে ব্রিফিং দেওয়া হয়েছিল সেটা ছিল যে সরকারের আগামী নির্বাচনে 5 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেটাতে সরকার কেমন ফলাফল করবে। এবং তখন একটা বিষয় আমাদেরকে জানানো হয়েছিল, দেশের একটি পশ্চিমা দেশের স্বনামধন্য এবং লিডিং একটা সার্ভে কোম্পানি, তাদের বেসরকারি কোম্পানি, তাদেরকে দিয়ে একটা সার্ভে করানো হয়েছে এবং সেটাতে হয়তো আশানুরূপ ফলাফল আসে নাই, যার কারণে আমাদেরকে ডিজিএফআইকে দায়িত্ব দেয় যে পুনরায় সার্ভেটা করে সরকারকে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি রংপুরের 7টা জেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম এবং রংপুর, এখানে প্রত্যেকটি আসনে প্রায় 29টি আসন ছিল সম্ভবত, আমার যতদূর মনে আছে 2012 সালে আমি সার্ভে কন্ডাক্ট করার পরে ওভারঅল সিনারিও ছিল ভয়াবহ। সেটা ছিল 18 থেকে 20% মতো সরকারের পক্ষে, আর বাকি যা ফলাফল আসছিল তা হলো বাকিটাই বিরোধী দল, তৎকালীন বিরোধী দলের। তো এটা প্রায় মাস 3-4 মতো আমরা কন্ডাক্ট করি। ডিটেল সার্ভে করার পরে এটা রিপোর্ট নিয়ে আমি ব্রিফ করার জন্য হেডকোয়ার্টারে আসি। হেডকোয়ার্টারে আসার পরে আমি ডিটেলটা জানানোর পরে তৎকালীন অথরিটি ডাইরেক্টর আইএবি ছিলেন ব্রিগেডিয়ার শাহেদ, উনি খুব অখুশি হলেন আমার উপরে যে ফলাফলটা তাদের পক্ষে যাচ্ছিল না। এরপরে আমার ধারণা, আমি যতটুকু জানতে পেরেছি, ওভারঅল বাংলাদেশের সিনারিও এর একই রকম ছিল। খুব পুয়ার ফলাফল ছিল আওয়ামী লীগের পক্ষে এবং এটা বিরোধী দলের পক্ষেই যাচ্ছিল ইলেকশনের ফলাফলটা। তো তারা এটাতে মনোপুত না হয়ে আবার তারা রিসার্ভে করার জন্য এটাকে পাঠায়, প্রায় মাস 3-4 পরে আবার পাঠায়। দেন আমরা 2013-তে আবার এই একই রকমের সার্ভে কন্ডাক্ট করি। এতে হয়তো 22-23% মতো ফলাফল আবার আসলো। আমরা যেটা দেখলাম হয়তো 1-2% কিছু বেড়েছিল। তো সেটা নিয়েও পরবর্তীতে আসলাম, যেটা তারা তো সাংঘাতিক মনক্ষুণ্ণ আমার উপরে। আমাকে স্ট্রেট বলা হলো যে এটা যেভাবেই হোক সরকারের পক্ষে যেতে হবে, ইলেকশন সরকারের পক্ষে এখন যাতে নির্বাচনের ফলাফলটা আসে এরকম ব্যবস্থা করার জন্য। আমি তখন ডাইরেক্টরকে বললাম যে এটা যদি করা হয় এইভাবে, তাহলে তৎকালীন আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ অ্যাজ এ দলীয় আওয়ামী লীগের কবর রচনা করা হবে। তখন আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হলো যে কোনো উপায়ই হোক নির্বাচনের ফলাফল যাতে সরকারের পক্ষে আসে, দ্যাট মিনস আওয়ামী লীগের পক্ষে আসে। এর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। সেটার মধ্যে একটা হচ্ছে
তৎকালে রংপুর ডিভিশনে বিরোধী দলের যে প্রার্থীরা ছিল, যারা নিশ্চিতভাবে জয়ী হতে পারে এমন প্রার্থীদেরকে যে কোনো মূল্যেই হোক, আর্থিক প্রলোভন, ভয়ভীতি প্রদর্শন, ব্যবসায়িক ভয়ভীতি ইত্যাদির মাধ্যমে তাদেরকে যেন আমরা আওয়ামী লীগের দলের বা আওয়ামী লীগের নির্বাচনের দলে নিয়ে আসতে পারি। তো সেটা আমরা চেষ্টা করেছিলাম, সেটা ডিজিএফআই চেষ্টা করেছে। তো দুর্ভাগ্যজনকভাবে এমন প্রার্থীতা যারা ছিলেন এরাই মোস্টলি মেজরিটি ছিল, তো কেউ এই প্রসেসে আসতে চাচ্ছিল না, এক্সেপ্ট 2 থেকে 3 জন, আমি নাম বলবো না। তো ওনারা কেউ এই প্রসেসে অ্যাড হতে চাচ্ছিল না। এরপরে আপনারা অনেকেই জানেন বিএনএফ, যেটা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করা হয়, বিএনএফ, জয়নাল আবেদিন সাহেব, উনি এক্স বিএনপির একদম অখ্যাত একজন নেতা ছিলেন, ওনাকে দিয়ে বিএনএফ করা হয়। পরবর্তীতে ব্যারিস্টার নাজমুল হুদা সাহেবকে এখানে ইনকর্পোরেট করা হয়, এটা দায়িত্ব দেওয়া হয়। তো এইখানে ওই প্রার্থীদেরকে নিয়ে বিএনএফের আমব্রেলাতে নিয়ে এসে বিএনএফের অফিস করে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিএনএফের অফিস করে, ওইখানে কর্মী বাহিনী জোগাড় করে, এই ধরনের একটা প্রসেস। এইটা হলো 2011-12 সালের কথা। এই সময় থেকে এই প্রসেসটা শুরু হয়। 12তে এটা ফুললি হয়। তো এইটাতেও খুব একটা হালে পানি পাচ্ছিল না, কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা ওই সময়, আর বিশেষ করে রংপুর ওই ডিভিশনে, রংপুরে জাতীয় পার্টি স্ট্রং এবং অন্যান্য জায়গায় তৎকালীন বিএনপি প্রচণ্ড শক্ত, বিএনপির ভিত অত্যন্ত শক্তিশালী ছিল। তো এই ধরনের কোনো প্রসেসই হালে পানি পাচ্ছিল না এবং খুব ভালোভাবে এগিয়ে নেওয়া যাচ্ছিল না। তো একটা পর্যায়ে সার্ভে কন্ডাক্ট করা হয় 12-13 দিকে, সেকেন্ড যে সার্ভেটা করা হয়, এই সার্ভেতেও উঠে আসে 22-23% মতো আওয়ামী লীগের সাকসেস রেট, 22-23%, বাকিটা বিরোধী দলের। তখন আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো যে কোনোভাবেই হোক এই নির্বাচনে আওয়ামী লীগের বৈতরণী পার করতে হবে। এরপরে তো আপনারা সবাই জানেন যে 153টা সিটের বা 154টা সিটের যে নির্বাচনের আগেই জয়ী করার যে পরিকল্পনা, এটাই করা হয়। এর মাঝখানে অনেক কিছু ঘটেছে, আপনারা হয়তো জেনে থাকবেন। একটি বিদেশি রাষ্ট্রের একজন ফরেন সেক্রেটারি এখানে আসেন, উনি জাতীয় পার্টিকে, জেনারেল এরশাদকে উনি সরাসরি এখানে এনগেজ করেন এবং ওনাকে ফোর্সফুলি নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন। এটা শেষের দিকে আর কি, নির্বাচনের ইমিডিয়েট আগে। যখন এই প্রসেসটাও ফেল করে, এর শেষে তখন নির্বাচনে আসতে চাননি। ডিজিএফআইয়ের তৎকালীন ডিজি আকবর, জেনারেল আকবর, সে এবং র্যাবের মাধ্যমে তাকে, আপনারা এটা দেখেছেন তো, এটা মিডিয়াতে আসছে, ওনাকে অ্যারেস্ট করে একটা গোপন স্থানে রাখা হয়। তারপরে আরেকটা প্রসেস হয় রংপুরে, মশিউর রহমান রাঙাকে দিয়ে, রংপুর ডিজিএফআই মশিউর রাঙাকে দিয়ে বেগম রওশন এরশাদকে পিক করে, ওনাকে দিয়ে জাতীয় পার্টির একটা ফ্যাকশনাল জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসে। এরপরে নির্বাচনটা 2014 যে 5 ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং তার আগেই আমাদের অঞ্চলে যেরকম এরশাদ সাহেবের নমিনেশনটা ক্যান্সেল করে দেওয়া হয় কুড়িগ্রামে, লালমনিরহাট একে। এরপরে আবার আপনার পীরগঞ্জে, যেখানে দিদেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি ওনার শ্বশুরবাড়ির আসনেই আছেন, পীরগঞ্জের আসনে উনি ওইখান থেকে কন্টেস্ট করেছিলেন। তো উনার আসনটাও সিকিউর করার জন্য ওইখানে জাসদের একজন প্রার্থী ছিল, তাকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে, টাকার প্রলোভন দেখিয়ে জাসদের প্রার্থিতা ক্যান্সেল করানো হয়েছে। এইভাবেই, এই কয়েকটা আমি যতটুকু জানি, এইভাবেই ওনারা এই 153টা সিটের বৈতরণী নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনফার্ম করে সরকার গঠন করেছে। এটা ছিল 2013-14 নির্বাচনের। আপনারা দেখেছেন এইভাবে। এরপরে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের দেশে যেভাবে চড়াই উতরাই পার হয়েছে, একটা নির্বাচন কমপ্লিট করার পরে 14 যে নির্বাচনটা আসে, এই নির্বাচনটা দায়িত্ব দেওয়া হয় 2018 যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছিল, এইটার দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকে, তৎকালীন পুলিশের ডিজি, আইজিপি
তৎকালীন পুলিশের আইজিপি এইটার দায়িত্ব নেন এবং এইটা পুলিশকে দিয়ে পুরোপুরি কন্ডাক্ট করার একটা আয়োজন সম্পন্ন করা হয়। তো এইটার মূল প্ল্যানটা হয়েছিল এইভাবে যে ইলেকশনের আগে পুলিশ প্রত্যেকটা পোলিং সেন্টারে তারা আগের রাত্রেই ডিপ্লয় হয়ে যাবে, ওইখানে তারা আবাসিকভাবে থাকবে, হুইচ ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড। এটা কখনো এর আগে এই ধরনের কোনো আমরা ইনস্টেন্স দেখি না, আমাদের সামনে এই ধরনের কোনো দৃষ্টান্ত নাই যে পোলিং সেন্টারে পুলিশ বা অন্য কোনো ল এনফোর্সিং এজেন্সি ওইখানে আবাসিকভাবে ক্যাম্প করে। এটা করা হয় শুধুমাত্র দুর্গম অঞ্চলে, বাংলাদেশের দুর্গম অঞ্চলগুলোতে, সেখানে কিছু আবাসনের সুযোগ সুবিধা সীমিত থাকায় পুলিশ সেখানে থাকে। কিন্তু এটা করা হয়েছিল ওভারঅল বাংলাদেশের সমস্ত অলমোস্ট সব পোলিং সেন্টারে এইভাবে পুলিশকে ডিপ্লয় করা হয়। তাদের মিশন ছিল আগের রাতেই তারা ব্যালট বক্সগুলো যেগুলো পোলিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোতে ব্যালট স্টাফিং করা, মানে ব্যালট সিল মেরে ব্যালট বাক্সগুলোকে পুরো করা, এবং এটাও রাতের বেলা করা হয়েছে। পরবর্তীতে ইলেকশনের দিন যেটা করার ইনস্ট্রাকশন ছিল, যেটা ভোটার টার্নিং কম দেখানো, যাতে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে বাধাগ্রস্ত হয়, যে কোনোভাবে এক এক জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রের বাইরে রাখা যতটা লম্বা সময়। এবং এটা হয়েছে, আমি নিজেও প্রত্যক্ষ করেছি। আমি আমার ভোট দিতে গিয়েছিলাম, আমি ক্যান্টনমেন্টের ভোটার। আমি ক্যান্টনমেন্টের যে মুসলিম মডার্ন একাডেমি স্কুল আছে সেখানে সকাল থেকে আমি দেখেছি প্রায় 700-800 মানুষের দীর্ঘ সারি। এখানে অনেক আমাদের সিনিয়র অফিসারদেরকেও দেখেছি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে, তারা কেউই ভেতরে ঢুকতে পারতেছিল না। তো আমার মিসেসকে আমি আদমজি কলেজে ভোট কেন্দ্রে নিয়ে গেলাম, যে সে ভোট, তারও অবস্ট্রাকল, তাকে ভোট দিতে দেবে না। এক পর্যায়ে জোরপূর্বক আমরা ভোটের কাগজপত্র নিয়ে ভোট দিয়ে উনি ফিরে আসলো। 1 ঘন্টা পরে এসে দেখি যে যেই ভোটার লাইন সেইখানেই সবাই যে জায়গায় দাঁড়িয়েছিলেন সব ওইভাবেই দাঁড়িয়ে আছে। আমি তখন জোর করে একরকম আমি ভোট কেন্দ্রে ঢুকলাম, পুলিশকে আমার পরিচয় দিয়ে, সরকারি পরিচয় দিয়ে ঢুকলাম ভোট দেওয়ার জন্য। তারপরেও তারা বিভিন্ন রকমের অবস্ট্রাকল করতেছিল, আমি একরকম জোর করেই ঢুকে গেলাম। ভিতরে যে আমি যেটা দেখলাম ইজ ভয়ানক একটা সেখানে প্রায় 12-14টা পোলিং বুথ, নিচতলায় উপরতলায়, প্রত্যেকটা বুথই ফাঁকা। সেখানে পোলিং অফিসার আছে, তারপরে ভোটার এজেন্ট আছে, সবাই তারা হাসি ঠাট্টা মশকরায় ব্যস্ত। বাইরে হাজার হাজার ভোটার্স লাইন দিয়ে আছে, কিন্তু ভিতরে ভোট দেওয়ার মতো কেউ নাই। তখন দেখলাম এই বক্সগুলো অলমোস্ট প্যাকড আপ। আমি আমারটা ভোট দিলাম, দিয়ে এসে আমি বাইরে বের হয়ে তখন আমি অনেকের সাথে ডিসকাস করলাম যে প্ল্যানগুলো এইভাবে হয়েছে, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তো এইভাবেই একটা ইলেকশন হলো, 18 ইলেকশনটা এইভাবেই পার হলো। এবং আপনারা জানেন যে ভোটের রেজাল্ট পুরোটাই, কারণ অন্য কোনো দল এখানে ছিল না, বিএনপিকে রাখা হয়েছিল, বিএনপি হয়তো উইথড্র করে নিয়েছিল, অন্যান্য পার্টিও তেমন একটা পার্টিসিপেট করে নেই। তারপরে সরকার এই নির্বাচনটা এইভাবেই পার করেছিল। গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা, এবং প্রত্যেকেরই ডিফারেন্ট কাজের ধরন আলাদা। তো ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, এটা নামের সাথেই এটার আপনারা বুঝতে পারছেন কার্যপরিধি, এটা ডিফেন্সের ভিতরেই থাকার কথা। ডিজিএফআই মূলত ডিফেন্সকে নিয়েই ডিল করে, এবং ডিফেন্সের নিরাপত্তাটাকেই আমরা ডিজিএফআই দেখে, হুইচ ইজ আর্মি, নেভি, এয়ারফোর্স। এর বাইরে যেহেতু নিরাপত্তা ইস্যু এটার সাথে রিলেটেড, ওভারঅল রাষ্ট্রের যে নিরাপত্তা, এটাই ডিজিএফআইয়ের দেখার কথা, ডিজিএফআইটাই দেখে। এবং ডিজিএফআইকে তৈরি করা হয়েছে এই কারণে। আর নিরাপত্তা সংস্থাগুলোকে বলা হয় আইজ অ্যান্ড ইয়ার্স অফ স্টেট। এখন আমরা যদি এতদিন গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমকে আমরা মূল্যায়ন করতে চাই, তাহলে এখানে আমরা অ্যাজ এ সংস্থা আমি এইটাকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে আমি কখনোই ব্লেম করতে পারি না। কেননা সরকারগুলো তারা যেভাবে চায় গোয়েন্দা সংস্থাগুলো ঠিক সেভাবেই অ্যাক্ট করে। আর গোয়েন্দা সংস্থাগুলো আরও অবনতির, আমাদের কার্যক্রমের অবনতির আরও কারণ হচ্ছে এখানে নন প্রফেশনাল
লোকজনদেরকে পোস্টিংয়ে নিয়ে আসা। এটা প্রফেশনালিজম নষ্ট হওয়ার আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রাজনৈতিক সরকারগুলো সবসময় তারা নিজেদের পারপাসে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করতে চায়, যে কারণে সবসময় দেখা গেছে, বিশেষ করে গত 15 বছর যেটা দেখা গেছে, রাজনৈতিক সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে, সরকারি কর্মকর্তা বা মিলিটারি অফিসার যারা আছে, তাদেরকে এইখানে পদায়ন করা, এখানে অ্যাপয়েন্ট করা। ফলশ্রুতিতে কি হয়, যেটা হয়, এই একজন অফিসার যখন একটা সংস্থায় রাজনৈতিক ছত্রছায়া নিয়োগ পায়, তখন ডেফিনেটলি তার মূল ফোকাসটা থাকে রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে কি বলছে, ওনাদের কাছ থেকে যেটা আদিষ্ট হচ্ছেন সেভাবেই অ্যাক্ট করা বা সেই ধরনের কার্যক্রম পরিচালনা করা। গত 15 বছর এটা খুব ভয়ানকভাবে দেখা গেছে। আপনারা জানেন যে গত 15 বছরে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে। এটা প্ল্যান ওয়াইজ করা হয়েছে আমার ধারণা। কোনো না কোনোভাবে কোনো ইনফ্লুয়েন্সে এটা হয়েছে রাষ্ট্রটাকে অকার্য করার জন্য। যেহেতু গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রেরই একটা অঙ্গ, এ কারণে গোয়েন্দা সংস্থাগুলো এর বাইরে যায় নাই। অত্যন্ত নন প্রফেশনাল, কিছু লোভী এবং স্বার্থান্বেষী কিছু লোকজনকে এখানে এমপ্লয় করা হয়েছে, পোস্টিং দেওয়া হয়েছে, যারা সংস্থার সার্বিক কার্যক্রমকে বিতর্কিত করে ফেলেছে এবং তাদের মূল কাজ ছিল একজন ব্যক্তিকে সার্ভ করা। সেটা হচ্ছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনি যেভাবে বলবেন, তিনি যা চাইবেন সেটাকেই প্রাধান্য দেওয়া হতো। পাশাপাশি তাদের নন প্রফেশনাল অ্যাটিটিউড এবং কিছু বাড়তি সুযোগ সুবিধা, এটা আর্থিক সুযোগ সুবিধা, আপনারা জানেন এগুলো রিসেন্টলি পত্রপত্রিকায় আসতেছে। তারা অঢেল সয় সম্পত্তির মালিক হয়েছে এই সংস্থাটাকে ব্যবহার করে। এটা হয়তো লজ্জাজনক আমাদের জন্য। আমার ধারণা বর্তমান সরকার এবং কেয়ারটেকার সরকার এগুলোকে আধুনিকায়ন এবং এগুলোর অন্তর্বর্তী সরকার। ওকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার দেশে আর নেই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং অত্যন্ত আমাদের গর্বের একজন মানুষ, অত্যন্ত প্রফেশনাল এবং বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব, দেশপ্রেমিক অবশ্যই। আমি আশা করব যে উনি সকল সংস্থার মতোই, রাষ্ট্রের সব অর্গানের মতোই গোয়েন্দা সংস্থাগুলো রিফর্ম করার ক্ষেত্রে মনোযোগী হবেন। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট যে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হচ্ছে রাষ্ট্রীয় চোখ এবং কান, আইজ এন্ড ইয়ার্স। এটা ছাড়া একটি সরকার কোনোভাবেই সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না। তো এই দিকে বিশেষভাবে মনোযোগী হবেন এবং খুব দ্রুত এটাকে রিফর্ম করা হবে সর্বক্ষেত্রে। ডিজিএফআইয়ের যে কার্যক্রম, আমরা মূল ফোকাস থেকে সরে গেছে। আমাদের মূল কাজ ছিল রাষ্ট্রীয় নিরাপত্তা। তো যেই মুহূর্তে রাষ্ট্রীয় নিরাপত্তাটার পাশাপাশি একজন ব্যক্তি বা একটি দল বা একটি সরকারের নিরাপত্তা নিয়ে যখন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিকভাবে তাদের কার্যক্রমকে সীমাবদ্ধ রেখেছে, তখন এখানে ব্যক্তিগত কিছু ইন্টারেস্টও কাজ করেছে। এখানে নেতৃস্থানীয় নেতৃ পর্যায়ে যেসব কর্মকর্তারা ছিল, তারা পলিটিক্যাল ব্লেসিংস, নিজেদের আর্থিক সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে বিভিন্ন সময় তারা সরকারকে মিসগাইডও করেছে। আপনারা একটা ব্যাপার আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা আমি নির্বাচন নিয়ে কথা বললাম, অথচ এই নির্বাচনগুলো আমাদের মূল ফোকাস থাকার কথা ছিল রাষ্ট্রের এবং সার্বিক নিরাপত্তার উপরে। যে নির্বাচনে এই ধরনের ফলাফল হলে এটা সরকারের পক্ষে বা রাষ্ট্রের পক্ষে কতটা কার্যকর হবে বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কতটা হুমকি হতে পারে। আমরা সেটা না করে তৎকালীন ডিজিএফআইয়ের অথরিটি সেটাকে দলীয় ফোকাসে দেখেছে এবং যে কোনোভাবেই হোক নির্বাচনে তৎকালীন সরকারকেই ক্ষমতায় আনতে হবে। তো এইটা ডিজিএফআইয়ের কাজ না যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে বা একটি গোষ্ঠীকে বা একটি দলকে ক্ষমতায় নিয়ে আসা। এখানেই হচ্ছে ডিজিএফআইয়ের নন প্রফেশনালিজম। এবং আমি ডিজিএফআইয়ের বলবো না, তৎকালীন যারা ছিল, যে নামগুলো বললাম, জেনারেল আকবর, তারপরে ব্রিগেডিয়ার শাহেদ, এই জাতীয় কর্মকর্তারা ছিল, তারা হীন স্বার্থে, ব্যক্তি স্বার্থে
অপেশাদারিত্বের জন্য তারা এই কাজগুলো করেছে এবং এই কাজগুলোই তৎকালীন সরকারকে ধীরে ধীরে স্বৈরাচারী করতে সহায়তা করেছে। আসলে আয়নাঘর এটা একটা টার্মিনোলজি, এটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে, বাট আমি যদি স্ট্রাকচারাল বা ডিজিএফআইয়ের বা অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রমের আলোকে বলতে চাই, এটা বহু আগে থেকেই এই ধরনের কার্যক্রম হয়ে আসছে। এটার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এমন যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী অথবা দেশি বিদেশি এই যে কোনো এন্টিটি ওনাদেরকে ব্রিফ করা বা খুব খোলামেলাভাবে যদি বলি জিজ্ঞাসাবাদ করা, এই ধরনের কাজ পূর্ব থেকেই হয়ে আসছে, অনেক আগে থেকেই হয়ে আসছে। এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা অনেক সময় বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা এজেন্টদেরকে পেয়েছি, ওনাদের কাছ থেকে আমাদের জানতে হয়েছে যে ওনারা কেন এই ধরনের কাজে লিপ্ত, কী ধরনের কাজ করছেন, কাজগুলো রাষ্ট্রের থ্রেটের জন্য বা ডিফেন্সের থ্রেটের জন্য কী ধরনের অ্যাক্ট করতে পারে, এগুলো জানা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্ব এবং সেই অনুযায়ী প্রোটেক্টিভ মেজার নেওয়া। কারণ আপনি যদি থ্রেটগুলো না অ্যানালিসিস করতে পারেন, না জানতে পারেন, তাহলে আপনি প্রোটেক্টিভ মেজার নিতে পারবেন না। এগুলো খুবই কমন পার্ট, পৃথিবীর সব গোয়েন্দা সংস্থায় এই ধরনের কার্যক্রম পরিচালিত হয়। বাইরে এটাকে ডিব্রিফিং বলা হয়, আমাদের এখানে প্রচলিত যে জিজ্ঞাসাবাদ, যেটা গতানুগতিক বাংলায় করা হয়। তো এই কারণে মূলত আমরা করতাম। আর গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম আসলে আমরা ডিজিএফআই সার্বক্ষণিকভাবেই একটা নিরাপত্তা যুদ্ধে লিপ্ত। একটা আর্মি বা নেভি কোথাও যদি ফিজিক্যালি যুদ্ধে যায় সেটা দেখা যায়, কিন্তু আমরা ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থায় আমরা কিন্তু সার্বক্ষণিকভাবেই এই যুদ্ধে লিপ্ত আছি, হুইচ ইজ নট ভিজিবল। সেটা কখনো কেউ দেখে না, এটা আনলেস এটা কেউ জানলে পরে এসে বুঝতে পারে, কিন্তু এটা যেহেতু জানানো যায়, এটা কোভার্ট করা হয়। আমরা সার্বক্ষণিকভাবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, যেখানে আমরা ফিজিক্যালি এই যুদ্ধে লিপ্ত থাকি সার্বক্ষণিকভাবে 24 আওয়ার্স, এবং এটা চলতেই থাকে, চলমান। তো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজনে এই ধরনের এলিমেন্টস বা যারা হুমকি, আমরা তাদের সাথে কথা বলি, তাদেরকে নিয়ে আসি অত্যন্ত ভদ্রভাবে। কখনো কখনো হয়তো জোরপূর্বক হয়ে থাকে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কী ধরনের সিচুয়েশনে কীরকম অ্যাক্ট করতে হয়। তো একটা পর্যায়ে ধরেন যে এর আগের সরকারগুলোর সময় এরকম হয়েছে। আমি যদি আরও খোলামেলাভাবে বলি, বিগত সরকারের বেশ কিছু মন্ত্রী ছিলেন, ওনারা 111 সরকারের সময় এই ডিজিএফআইয়ের বা গোয়েন্দা সংস্থার অধীনে ওনারা ছিলেন অনেকদিন। তো ওনাদের কাছেও প্রিভিয়াস কার্যক্রম সম্পর্কে জানতে হয়েছে। বিএনপি সরকারের অনেক মন্ত্রী বা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখানে ছিলেন। ওনাদের বিভিন্ন বিষয়ে আমাদের সংস্থার প্রয়োজন, এগুলো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য জানতে হয়েছে যে কি কার্যক্রম তখন হয়েছে, প্রবলেমগুলো কী ছিল। এই ধরনের কার্যক্রম ওনারা আমাদের সাথে আলাপ করেছেন, কথা বলেছেন, এবং ওনারা অত্যন্ত কমফোর্টেবলি এগুলো আমাদের সাথে আলোচনা করেছেন। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে, সরকার 111-এর পরে 1/11-র পরে তো একটা সরকার আসছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। ওনাদের ডার্ক সাইডেড মন্ত্রী যারা ওবায়দুল কাদের সাহেব বলেন, শেখ সেলিম সাহেব, ওনারা আরও অনেকেই ছিলেন, সরকারে ক্ষমতায় আসছেন। তো এই আয়নাঘর সম্পর্কে যদি ওনাদের তেমন কোনো বিরূপ অভিজ্ঞতা থাকে বা থাকতো, তাহলে ডেফিনেটলি ওনারা এর বিরুদ্ধে একটা কার্যকরী ব্যবস্থা নিতেন। অথবা যদি কোনো স্পেসিফিক কর্মকর্তার বিরুদ্ধে ওনাদের ন্যূনতম অভিযোগ থাকতো, তাহলে ওনারা পদক্ষেপ নিতে পারতেন। তাহলে ওনারা এই ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করেন নাই, দ্যাট মিন্স এই আয়নাঘর সম্পর্কে তেমন কোনো বিরূপ ধারণা নিয়ে ওনারা আয়নাঘর থেকে যান না, এই ডিজিএফআই থেকে যান নাই বা অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে যান নাই। তাহলে আয়নাঘরটা এত বিরূপ
প্রতিক্রিয়া আয়নাঘর সম্পর্কে কেন হলো, বিকজ ওই যে আমি বারবার বললাম যেটা নন প্রফেশনালিজম। আমি যদি আরও স্পেসিফিক বলি, পুরো রাষ্ট্রীয় সংস্থাগুলোকে, রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে একজন ব্যক্তি বা একক ব্যক্তির ইন্টারেস্টে ব্যবহার করা হয়েছে, যেমনি ডিজিএফআইকেও ব্যবহার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এখানে ব্যক্তির স্বার্থে অথবা কোনো একটি হিডেন ইন্টারেস্টে, যেটা আমাদের দেশীয় হোক অথবা দেশের বাইরের কোনো ইন্টারেস্টে হোক, এই ধরনের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অত্যন্ত অযৌক্তিকভাবে এখানে নিয়ে আসা হয়েছে, যেটা কন্ট্রোভার্সি তৈরি করেছে প্রচণ্ড রকমের। এইখান থেকেই আয়নাঘরের টার্মটার উদ্ভব। বাট ফিজিক্যালি আয়নাঘর বা এই গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের কার্যক্রম আগেও ছিল, যেহেতু উনি বারংবার করে এবং এটার মাত্রাটা এতটাই ব্যাপক ছিল, এটাকে একটা বিতর্কিত করে তোলা হয়েছে এবং এটা পরবর্তীতে এটা আয়নাঘর হিসেবে এটার টার্মটা সবার মনে ছড়িয়ে যায় এবং সর্বত্র আমরা এটার ব্যাপ্তিটা পেয়েছি আর কি। এই সংস্থাগুলোর পেশাদারিত্বকে একেবারেই ভেঙে ফেলা হয়েছে, যার ফলে রাষ্ট্রটাকে দলীয় এবং একজন ব্যক্তির পদতলে নিয়ে আনা হয়েছিল এই গত 15 বছরে। এটা আমার ধারণা আর কি, আমার পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি। দ্যাটস ওয়াই রাজনৈতিক কারণে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন কার্যক্রম করতে হয়েছিল তখন। এর একটা হচ্ছে কিছু কোভার্ট কার্যক্রম, ওভার্ট কার্যক্রম হয়েছে। কোভার্ট কার্যক্রমের অংশ ছিল তৎকালীন সরকারের বা দলীয় স্বার্থের থ্রেট, হুমকি স্বরূপ যারা সরকার মনে করেন, তাদেরকে রাজনৈতিক দৃশ্যপট থেকে একেবারে সরিয়ে দেওয়া। এটা রাজনৈতিকভাবে করা যেত। বিভিন্ন সময়ে আমি এটা বলেছিলাম যে এই কাজগুলো রাজনৈতিকভাবে বা বিরোধী দলকে রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমেই বিরোধী দলের কার্যক্রমকে সীমিত করা যায়, বিরোধী দলের কোনো কার্যক্রমকে কিছুটা দমিয়ে রাখা যায়। কিন্তু এটা যখনই আপনি খুব শর্ট টাইমে ফোর্সফুলি করতে যাবেন, তখন আপনার এখানে উঠে আসে তাকে রাজনৈতিক দৃশ্যপট থেকে পুরোপুরি সরিয়ে ফেলা। এবং এই কনসেপ্ট থেকেই তৎকালীন প্রশাসন বিভিন্ন ব্যক্তিকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যাদেরকেই হুমকি মনে করেছে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, যেটা পরবর্তীতে গুম হিসেবে আমরা জানতে পেরেছি। এটা একাধিকবার ঘটেছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, চৌধুরী আলম, বিএনপি নেতা ইলিয়াস, এরপরে লেফটেন্যান্ট কর্নেল হাসিন, উনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। এটা আমরা জানতে পেরেছি, এই ধরনের কার্যক্রম ঘটেছে। এছাড়াও আরও অনেক, ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ওনাদেরকে হুমকি মনে করাই তাদেরকে পুরোপুরি দৃশ্যপট থেকে সরিয়ে ফেলা। হয়তো অনেককেই, আমি জানি না, অনেককেই যেটা আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, অনেকেই হয়তো জীবন নাশও ঘটেছে, একেবারে তার জীবন থেকেই সরিয়ে ফেলা হয়েছে, পৃথিবী থেকেই সরিয়ে ফেলা হয়েছে। আবার অনেকে আবার কাউকে একটা সময়ের জন্য দৃশ্যপট থেকে আলাদা করে ফেলা হয়েছে, আলাদা করে রাখা হয়েছে, যাতে ওই ব্যক্তি বা ও রাজনৈতিক কর্মী বা নেতা তৎকালীন সরকার বা দলীয় একজন ব্যক্তির জন্য কোনো রকমের হুমকির সৃষ্টি করতে না পারে। এটা আইনগতভাবে কোনো রাষ্ট্রীয় সংস্থাই করতে পারে না। এটা আন্তর্জাতিকভাবে এটা মানবাধিকারের চরম পরিপন্থী। আমি আবার বলছি, মানবাধিকারের চরম পরিপন্থী। যারা এর সাথে জড়িত, এই ধরনের কার্যক্রমের সাথে যারাই জড়িত, একজন পেশাদার গোয়েন্দা কর্মকর্তা হিসেবে এবং রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি রাষ্ট্র থেকে রাষ্ট্রের একজন নাগরিককে, সে যেই হোক, তাকে গুম করা বা উঠিয়ে নিয়ে যাওয়া, তার জীবন নাশ চরম মানবাধিকার পরিপন্থী। এটা দেশীয় আইন পরিপন্থী এবং এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন পরিপন্থী। এটা এই ধরনের কার্যক্রম যে আমাদের রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তাই নয়, আন্তর্জাতিকভাবে আমাদের দেশের ভাবমূর্তিকে
চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দেশের বাইরে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এইখানে গণতন্ত্র, মানবাধিকার এগুলো ভুলুণ্ঠিত। রাজনৈতিক কারণে, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্যের কারণে এখানে যে কেউ যে কোনো সময় ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে। এইগুলো পরিত্রাণ হওয়া উচিত। এই ধরনের আইন বহির্ভূত কার্যক্রম অবশ্যই বাংলাদেশে আর যাতে কখনোই না হয়, আমি এটার নিশ্চয়তা দাবি করছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে। 18 নির্বাচনে আগের রাত্রে পুলিশ প্রত্যেকটা পোলিং সেন্টারে তারা আবাসিকভাবে অবস্থান গ্রহণ করে এবং আগের রাত্রে থেকেই পুলিশ স্থানীয় রাজনৈতিক কর্মী যারা, সরকার দলীয় কর্মী যারা, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে আগের রাত্রে থেকেই প্রত্যেকটা ব্যালট বক্সে সিল মেরে এবং ভোট স্টাফিং করে ব্যালট বক্সগুলোকে ভরে ফেলা হয় আগের রাত্রে থেকে। আপনাদের মনে থাকবার কথা, নির্বাচনের দিন আন্তর্জাতিক একটি গণমাধ্যম, আমার স্পষ্ট মনে আছে বিবিসি, এমন কিছু দৃশ্য লাইভ দেখিয়েছিল যেখানে নির্বাচন শুরু হওয়ার পূর্বেই ব্যালট বক্সগুলো পোলিং সেন্টারে নিয়ে যাওয়ার সময় সেগুলোতে দেখা গেছে, তারা দেখিয়েছেন যে ব্যালট বক্সগুলো কোনোটা অর্ধেকের বেশি পরিপূর্ণ। তার মানে এটা আগের রাত্রের থেকেই এই ধরনের কার্যক্রম শুরু হয়ে গেছিল। পরবর্তীতে যখন সারাদিন ব্যাপী পোলিং এজেন্ট বা অন্যান্য রাজনৈতিক কর্মীরা বিভিন্ন ভোট কেন্দ্রে ঢুকে তারা যথেচ্ছভাবে দলীয় প্রার্থীর পক্ষে সিল দিয়ে তারা ব্যালট বক্সগুলোকে ফিল আপ করেছে। ওয়েজ ভোট কেন্দ্রের বাইরে প্রচুর ভোটার ছিলেন। সেইবার ভোট দেওয়ার পক্ষে একটা প্রচারণা হয়েছিল এবং একটা ফ্লো দেখা গেছিল যে সবাই ভোট দিবে এবং সরকারের একটা ভোট বিপ্লব ঘটানোর একটা প্রচেষ্টাও ছিল। কিন্তু এটা সরকার আগের থেকেই আঁচ করতে পেরেছিল, যার জন্য ভোটারদেরকে ভোট কেন্দ্রের বাইরে যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে তাদেরকে অপেক্ষমান অবস্থায় থাকতে হয়। তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া যথাসম্ভব চেষ্টা করা হয়েছে, তারা যাতে ভোট কেন্দ্রে ঢুকতে না পারে এবং ভোট দিতে না পারে।